শেখ হাসিনার পতনের পর থেকে গত ৮ মাসে আমার একটি অভিজ্ঞতা হয়েছে। এরকম একটি অভিজ্ঞতা অবশ্য আমার 2015-র দিকে হয়েছিল, আবার হলো। সেটা হচ্ছে আমাদের রাজনীতিতে মানবিকতা এবং যুক্তির স্থান খুব কম। আপনি যারে দেখতে নারে তার চলন বাঁকা। আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করেন সেই রাজনৈতিক দলের সমর্থক হয়ে আপনি অতি উদারতা দেখাতে গিয়ে যদি আপনার অপোজিশন পার্টির মনুষ্যত্বের কথা বলেন বা তাদের মানবিক অধিকারের কথা বলেন বা তাদের পক্ষে কথা বলেন, যেটাতে তাদের অধিকার রক্ষা হয়, রাজনৈতিক অধিকার রক্ষা হয়, রাজনীতি করার অধিকার রক্ষা হয়, সেটা ভুল। এর জন্যই আমাদের বাংলাদেশের পার্লামেন্টে আসলে সিস্টেম নেই যে আপনি দলের বিরুদ্ধে গিয়ে আপনি ভোট দেবেন, যে আপনি দলের সাথে একমত নন একটি নির্দিষ্ট বিলের ব্যাপারে। আপনি এই যে ফ্লোর ক্রসিং বিষয়টা, এটা নেই আমাদের সংবিধানে, কারণ আমরা এটা হ্যান্ডেল করতে পারি না। আমাদের নেতা যেটা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে এবং দলের যেটা নীতি সেটাই মানতে হবে। আপনার নিজের বিবেক বুদ্ধি এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং যদি করেন, আপনার দল যদি আপনাকে অনুমতি দেয়, তাহলে একটা বিপদ ঘটবে। বিপদটা কি? আপনি ধরেন কোনো একটা নির্দিষ্ট আইনের ব্যাপারে আপনি আপনার দলের সঙ্গে না থেকে আপনি অন্য দলের সাথে মত মিলিয়ে আপনি পার্লামেন্টে ভোট দিলেন। এটা একটা ক্ষতি আছে। আপনার নিজের দল তো আপনাকে ভুল বুঝতে পারে, এটা একটা আছে, কিন্তু আপনার নিজের দল যদি আপনাকে ভুল নাও বোঝে, অপোজিশন দল মনে করবে যে আপনি তাদের লোক। বিপদ। আপনি যে মনুষ্যত্ব থেকে কাজটি করছেন এটা বুঝবে না, এবং আপনি মনুষ্যত্ব দেখানোর পর যখন আবার নিজের দলের অ্যাক্টিভিটি চালাবেন, তখন যেই অপোজিশন দলের জন্য আপনি মনুষ্যত্বের ব্যাপারে কথা বললেন, সেই দলই আপনার বিরুদ্ধে লাগবে, আপনাকে তখন বলবে বেঈমান। কারণ তারা আশা করেছিল আপনি আসলে গোপনে তাদের দলের মানুষ। আপনি কি, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কারণ আমরা অ্যানালিটিক্যাল মাইন্ড ইউজ করতে পারি না, কিন্তু দরকার হলে দুবার রিওয়াইন্ড করে ভিডিওটা শুনেন। শেখ হাসিনা পতনের পরে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ শেখ হাসিনাকে আমি পছন্দ করার তো প্রশ্নই ওঠে না। আমি গত 16 বছর শেখ হাসিনার পতনের জন্য কত সেমিনার অ্যাটেন্ড করেছি, কত আন্দোলন করেছি, সেটা যারা জানেন অনলাইনে অফলাইনে তারা সবাই জানেন। এমনকি এই 5ই অগাস্ট পর্যন্ত শেখ হাসিনার পতনের জন্য আমি অসংখ্য ভিডিও করেছি। কিন্তু শেখ হাসিনার পতনের পরে সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীরা বিপদে পড়েছিলেন, জনরোষে পড়েছিলেন। যারা কিনা মূল নেতা, যারা শয়তান, করাপ্ট, শেখ হাসিনা সহ তারা সব দেশ থেকে ভেগে গেছে সবাই, এবং বিপদে ফেলে গেছে সাধারণ নেতাকর্মীদেরকে, যারা করাপ্ট, বেশিরভাগই করাপ্ট নয়, যারা হয়তো বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তাদের খোঁজ খবরও নেয়নি। অথচ পার্টির সিদ্ধান্ত এখনো দেশের বাইরে ওই কলকাতা বসেই শেখ হাসিনার সাথে ওই দিল্লি কলকাতা মিলে এই সিদ্ধান্তগুলো হচ্ছে, যখন কিনা এলাকার নেতাকর্মীদের তারা খোঁজও নেয় না। তা শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলার কোনো স্থান ছিল না, যে তাদের দুঃখ কষ্ট, তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, জনরোষ তাদের উপরে পড়েছে। অনেককে তারা অন্যায় করেনি, তারপরে তারা অন্যায় শিকার হয়েছে, এরকম হয়েছে ঘটনা। এবং অনেক ক্ষেত্রে তারা রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন পাচ্ছিলেন না। এগুলো আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি। একজন আইনের ছাত্র হিসেবে, একজন মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে তাদের অধিকার আছে, মনুষ্যত্বের অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, এবং ছাত্রলীগেরও আছে আমি মনে করেছিলাম। এবং আমি মনে করেছিলাম
যে তাদের কথা বলার অধিকার আছে। আমার চরম শত্রু হতে পারে, তার কথা বলার অধিকার আছে, আমি তাকে কথা বলার অধিকার দেব, তার কথাকে আমি যতই ঘৃণা করি না কেন। এবং তখন অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে যোগাযোগ করেছেন। কিন্তু আমি বারবার বলেছি যে দেখেন, আমি কিন্তু আওয়ামী লীগ নই, আমি শেখ হাসিনাকে পছন্দ করি না, আমি আপনাদের টপ লিডার যারা করাপ্ট তাদেরকে আমি ঘৃণা করি। দেশের 12টা বাজিয়েছে, গণতন্ত্রের 12টা বাজিয়েছে, যার ফলে আজকে অপশক্তির উত্থান হয়েছে। আমি বারবার বলেছি, অসংখ্যবার বলেছি, আমি ভিডিও করেছি, জিয়া আমার হিরো, আমি ভিডিও করেছি আমার রাজনৈতিক আদর্শ, এবং বলেছি আমাকে খবরদার। আমি জামাতকে একবার ডিফেন্ড করেছিলাম, কারণ জামাতের উপরে হাসিনা বেশি বাড়াবাড়ি করছিল। কিন্তু জামাতের রাজনীতিকে আমি ঘৃণা করলেও, যুদ্ধপরাধীদের বিচার চাইলেও, আমি সাধারণ একেবারে নির্বিচারে জামাতের নেতাকর্মীদেরকে আক্রমণ করা পছন্দ করি না। কিন্তু আমাকে বাঁশের কেল্লা পারলে আমাকে জামাত বানিয়ে দিয়েছিল, এবং বাঁশের কেল্লা জামাতের বিরুদ্ধে যখন আমি আরও কথা বলা শুরু করলাম, জামাত আমাকে কাফের, মুরতাদ, নাস্তিক বানিয়ে দিল। ওই যে গতানুগতিক হাদিস আমি বেশিরভাগই মনে করি বেসলেস, যেটা এখন সৌদি আরব মনে করে। তো যাই হোক, আপনারা কিন্তু এই কাজটা আমার সাথে করেন না, আমি বারবার বলেছি। তারপরেও এখন যখন আমি আবার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, কারণ শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর সব পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন, ভারতে বাংলাদেশের ইমেজ নষ্ট করছে করাপ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা, এইসব ব্যাপারে যখন কথা বলা শুরু করলাম, কারণ আমার অরিজিনাল দল তো বিএনপি, আমার ট্র্যাক রেকর্ড আছে বিএনপির, যা আস্তে আস্তে আপনাদের আপলোড আবার করছি, যাতে রিমাইন্ডার যে আমি সবসময় জাতীয়তাবাদী চেতনার মানুষ। আমার স্ত্রীকে আমি বলেছি, দেখো তুমি আওয়ামী লীগ সমর্থন করতে পারো, আমি কিন্তু জাতীয়তাবাদী চেতনার মানুষ। আমি বারবার বলেছি, আমার বন্ধু বান্ধব সবাই জানে। তাই এখন এই আওয়ামী লীগ বেমালুম ভুলে গেছে আমার অবদান, বেমালুম ভুলে গেছে। গত 8 মাসে আমার অবদান বেমালুম ভুলে গেছে। আমাকে বলা শুরু করেছে পোল্ট্রিবাজ বিমান। কারণ কি? তারা মনে মনে আশা করেছিল যে আমি আওয়ামী লীগ। আরে ভাই, আমি আওয়ামী লীগ না। তারা মনে মনে ভাবতেই পারেনি যে একজন জাতীয়তাবাদী চেতনার মানুষ আওয়ামী লীগকে কেন ডিফেন্ড করবে, কারণ তারা এই মাইন্ডসেটে অভ্যস্ত না। তাই তারা উদারতা গ্রহণ করতে পারে না। তারা অনেকে বলে মুফাজ্জল ইসলাম আপনার ভিউ এগুলো কমে গেছে। আমি বললাম যে কেন, আপনাদের আওয়ামী লীগের অনেকে না মনে করতো আমি ভিউ ব্যবসায়ী। আমি ভিউটির ধার ধারি না ভাই। ভিউটির ধার ধারলে 19টা ভেরিফাইড অ্যাকাউন্ট আমার চলে যেত না গত 19 বছর সোশ্যাল মিডিয়াতে, এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করে আমি জিততাম না তাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেইলারের কারণে। বুঝেছেন? আমি ভিউটির কেয়ার করি না, ভিউ ব্যবসা দিয়ে আমি ভাত খাই না। যারা আমাকে চিনে ব্যক্তিগতভাবে তারা জানে আমার ব্যাকগ্রাউন্ড। তাই এই 2 পয়সার ভিডিও থেকে আমি ভাত খাই না। 1994 সালে আমি আমেরিকায় প্রফেশনাল H1 ভিসাতে চাকরি করতাম ল ফার্মে। 1994 সালে H1 ভিসা কারা পায় 26 বছর বয়সে? সুতরাং সেই মানুষ এই ভিডিও ভিউ ব্যবসা করে চলে না, যার একটা ডক্টরেটও আছে। জীবনটা দিয়ে দিয়েছিলাম দেশের মানুষের জন্য। কারণ আমি শিখেছি একজন আইনজীবীর কাজ হচ্ছে, সে যেই দলেরই হোক না কেন, তার ক্লায়েন্ট যখন আসবে, তাকে যখন ডিফেন্ড করতে হবে, তার রাজনৈতিক মতাদর্শ সে ভুলে যাবে। আমার কাছে তাই অবাক লাগে যখন আনিসুল হককে ধরে নিয়ে যাওয়ার পরে আইনজীবীরা স্লোগান দেয়, পিঠের চামড়া তুলে নেব আমরা। কারণ আমি এটা অভ্যস্ত নই, আমার সহ্য করতে পারি না। আমি আনিসুল হকের বিচার হবে, প্রকৃত বিচার হবে, যেটা রায় সেটা হবে, কিন্তু কোর্ট প্রেমিসিসে দাঁড়িয়ে তাকে পেটাবো আমি সহ্য করতে পারি না। তা আমি একটু একটা ফ্রিক, আমি বলবো পলিটিক্যাল ফ্রিক। আমি পলিটিক্যালের জন্যই ফ্রিক যে আমি মানবিক কথা বলি। তাই আমার এখান থেকে ভিউয়ার্স, দর্শক আওয়ামী লীগ সহ্য করতে না পেরে, কারণ আওয়ামী লীগ একটা কাল্টে পরিণত হয়েছে শেখ হাসিনার অধীনে, একটা ধর্মে পরিণত হয়েছে। আমার কথা সহ্য করতে না পেরে অনেকে ক্রিটিসিজম সহ্য করতে পারে না, তারা শুধু প্রশংসা, তোষামতি শুনতে চায় আওয়ামী লীগের। তাই তারা, আমি এখন জাতীয়তাবাদী চেতনার মানুষ, আমার নিজের দলকে আমি ডিফেন্ড করছি। তাই তারা এখন এখান থেকে চলে যাচ্ছে, ভিউ কমে যাচ্ছে। সো হোয়াট? অসংখ্য আওয়ামী লীগ এসেছিল আমার দর্শকদের লিস্টে, সো হোয়াট? সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, সো হোয়াট? সেটা আমার বিএনপির বন্ধুরা, তাদেরকে আমি অনেক ইগনোর করেছি। আমার জাতীয়তাবাদী বন্ধুদেরকে আমি অনেক ইগনোর করেছি। আমার নিজের দল জাতীয়তাবাদের দল।
সুতরাং তাদের সংখ্যা আপনাদের চাইতে অনেক বেশি। অ্যান্টি হাসিনার সংখ্যা, অ্যান্টি আওয়ামী লীগের সংখ্যা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি। আমার সেই অরিজিনাল বন্ধুরা আমার পাশে দাঁড়াবে। আপনারা আমার পাশে থাকলে কি না দেবে টেম্পোরারি একটা ভিউ ডাউন হবে, আই ডোন্ট কেয়ার। অন্তত আপনাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া আমাকে শিখতে হবে না ভাই। কিন্তু যেটা শিখিয়েছেন আপনারা আমাকে, যে আপনাদের প্রতি মানবিক হওয়া যাবে না। কারণ আপনাদের প্রতি মানবিক হলেই আপনারা আওয়ামী লীগ বানিয়ে দেবেন। দরকার নেই তো ভাই, আমার দরকার নেই আওয়ামী লীগ হওয়ার, আমার দরকার নেই শেখ হাসিনার প্রেমী হওয়ার। কারণ এই দলটি ডেড, আইসিইউতে। ডেটাকে কথা বলার অধিকার দিতে চেয়েছিলাম, ইট ইজ ডেড। নতুন করে নতুন আঙ্গিকে অ্যান্টি হাসিনা আওয়ামী লীগ যেদিন আসবে, সেদিন আপনাদের দলের মানুষরা আমাকে ঠিকই অ্যাপ্রিসিয়েট করবে আবার।